আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এপিজে আবুল কালাম আজাদের ভাষায় বলছি, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। শিক্ষার্থীরা, তোমাদের স্বপ্ন যদি এরকমই হয় তবে আমি বলবো তোমাদের সাফল্য অবশ্যম্ভাবী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রমে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে ক্লাস পরিচালনায় আছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি ও ফার্মাকোগনোসির আজকে পঞ্চম ক্লাস। লেকচারের শিরোনাম টি অ্যান্ড সুগার কাল্টিভেশন অ্যান্ড প্রসেসিং। চলো আজকের আলোচ্য বিষয় আগে দেখে নেই। আলোচ্য বিষয়বস্তু টি কাল্টিভেশন অ্যান্ড সুগার কাল্টিভেশন। টি হলো বাণিজ্যিক নেম, সুগার হলো বাণিজ্যিক নেম। এটা বোটানিক প্রোডাক্ট, বাণিজ্যিক নেম টি, বোটানিক আরেকটা প্রোডাক্ট, বাণিজ্যিক নেম সুগার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চায়ের যে গাছ, চা গাছ, সেটার কাল্টিভেশন এবং চায়ের প্রসেসিং। সুগার কাল্টিভেশন, আসলে সুগার কাল্টিভেশন হবে না, সুগার উৎপাদনকারী গাছের কাল্টিভেশন। সুগার উৎপাদনকারী নির্দিষ্ট বেশ কিছু গাছ আছে, তার মধ্যে যেটা প্রধান সেটার কাল্টিভেশন এবং সুগার প্রসেসিং। চলো শুরু করা যাক। প্রথমে টি কাল্টিভেশন। বাণিজ্যিক নেম টি, এর ব্যবহৃত অংশ পাতা। প্রধান যে টি চা গাছ, আর চা উৎপাদনকারী প্রধান যে গাছ সেটা হলো চা গাছ। আরো কিছু চা উৎপাদনকারী গাছ আছে, যেমন কিছু হার্বাল টি উৎপাদনকারী গাছ আছে, কিছু ভেষজ টি উৎপাদনকারী গাছ আছে। হার্বাল টি উৎপাদনকারী গাছগুলো সাধারণত ফুল জাতীয়। এই সমস্ত গাছের ফুলের পাপড়ি থেকে চা তৈরি করা হয়, যেমন গোলাপ চা, গোলাপ গাছ থেকে, হিবিস্কাস চা, হিবিস্কাসের গাছ থেকে, ল্যাভেন্ডার চা, ল্যাভেন্ডার গাছ থেকে, এবং আরেকটা সুন্দর চা আছে নীল অপরাজিতা চা, নীল অপরাজিতা গাছ থেকে। কিছু ভেষজ টি আছে, যেমন দারচিনি চা, দারচিনি গাছের বাকল থেকে এটা তৈরি হয়। তারপরে অর্জুন চা, অর্জুন গাছের বাকল থেকে তৈরি করা হয়। এছাড়া আছে তেজপাতা চা, যেটা তেজপাতা গাছের পাতা থেকে তৈরি করা হয়। আমলকি ড্রাই ফ্রুট থেকে চা তৈরি হয়, ভেষজ চা, সেটাকে বলে আমলকি চা। এই গাছগুলোর সাথে তোমরা আমার পূর্বের ক্লাসে পরিচিত আছো, সেই জন্য আজকে এগুলোর বোটানিক নাম দেখাবো না, এগুলোর বোটানিক নাম দেখাবো না। আমরা আমাদের মূল যে সিলেবাসের বিষয় চা উৎপাদনকারী চা গাছ নিয়ে, এখানে দেখতেই পাচ্ছি যে যে ছবিটা সেটা হলো চা গাছের বাগানের ছবি। আর এখানে বিভিন্ন রকমের চায়ের প্রসেসিং হওয়া চায়ের ছবি। আজকের যে টপিক কাল্টিভেশন, আমরা চা গাছের কাল্টিভেশন দেখব এবং চা পাতার প্রসেসিং দেখব। প্রথমে জেনে নিই চা পাতার ব্যবহার। এই চা পাতাগুলো কি কি কাজে ব্যবহার হয়। আমরা শুধু মনে করি যে চা শুধু ক্লান্তি দূর করার যে পানীয় সেটার কাজে, তৈরির কাজে ব্যবহার করা হয়, সেটা না, আরো কিছু কাজে চা পাতা ব্যবহার হয়।
চলো দেখি। 1 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা পানীয় হিসেবে, মানে গরম যে হট ড্রিঙ্কস বা যেটাকে হচ্ছে রিফ্রেশিং ড্রিঙ্ক বলা হচ্ছে। তারপরে যে ছবিটা সেটা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো রূপচর্চা। রূপচর্চাতে চুল, স্কিনের জন্য চায়ের পাতা খুবই উপকারী। এখানে আরেকটা যেটা দেখা যাচ্ছে যে ছবিটা, সেটা থেকে শ্যাম্পু তৈরিতে চা পাতা ব্যবহৃত হয় এবং অন্যান্য প্রোডাক্ট তৈরিতেও ব্যবহার করা হয় চা পাতা। এখন যে ছবিটা দেখা যাচ্ছে সেটা দ্বারা বোঝাচ্ছি চা পাতা থেকে বিভিন্ন অ্যালকালয়েডের কারণে, ভিটামিনের উপস্থিতির কারণে ওষুধ তৈরিতেও চা পাতা ব্যবহার করা হয়। সর্বশেষ যে ছবিটা সেটা হলো ব্যবহার করা চাগুলোরও বর্তমানে ব্যবহার করা হচ্ছে চা পাতার সার হিসেবে, যার কারণে বাগানের গাছ বলি, ফসলের ফলন বলি, সেগুলো অনেক বৃদ্ধি পায়। এবার চা গাছ সম্পর্কে আমরা জানবো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ চা গাছ। তোমাদের কি ধারণা, তোমাদের কি মনে হয় চা গাছটা কি জাতীয় উদ্ভিদ? এটা দেখে তোমরা বলবে গুল্ম জাতীয়। গুল্ম জাতীয় উদ্ভিদ মনে হচ্ছে ঝাড়ের মতন গুল্ম, আসলে কিন্তু তা না, এটা বৃক্ষ জাতীয় গাছ। এটাকে প্রুনিং করে এভাবে গুল্মতে পরিণত করা হয়েছে। এবার চা গাছের যে বৈজ্ঞানিক নাম সেটা আমরা দেখি, ক্যামেলিয়া সিনেনসিস, অথবা এটাকে বলে থেয়া সিনেনসিস। গোত্র থিয়েসি। এই পাতাতে আছে ক্যাফেইনের সমতুল্য একটা অ্যালকালয়েড, নাম হলো থিইন। রাসায়নিক গঠন থিইন এবং ক্যাফেইনের একই রকম। এটি বৃক্ষ জাতীয় গাছ। সাধারণত ওয়াইল্ড ভাবে যখন প্রথম দিকে এই চাগুলো জঙ্গলে, বনাঞ্চলে জন্মাতো, তখন এগুলো 10 থেকে 20 মিটার পর্যন্ত লম্বা হতো। পরবর্তীতে আবাদ যখন করা হলো বেশি পাতা পাওয়ার জন্য, তখন এগুলোকে প্রুনিং করে ঝোপে তথা গুল্মে পরিণত করে রাখা হয়। পরে যেটা আবাদের জন্য 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উঁচু হতে দেয়া হয় এই গাছগুলো, তার বেশি হতে দেওয়া হয় না। বিশ্বে চা উৎপাদনে বাংলাদেশ 8ম। এবার আমরা চা গাছের ইতিহাস জানবো। প্রথমে চীনে এই চা চাষ শুরু হয়। কিভাবে শুরু হয় আর কেন এটাকে চীনে প্রথম ধরা হয়, চীনে এদের আদিবাসও ধরা হয়। চা বন্যভাবে জন্মাতে দেখা যায় চীন এবং ভারতের আসামে, তাই চায়ের যে অরিজিন সেটা ধরা হয় চীন এবং ভারতের আসাম। চাইনিজরা অত্যন্ত পরিশ্রমী হয়, তারা সারাদিন কাজ করার এনার্জি খুঁজে পেয়েছিল প্রথম এই ওয়াইল্ড টাইপের চায়ের পাতা থেকে তৈরি পানীয় খেয়ে। তারপর থেকে তারা বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে। এভাবে চায়ের যাত্রা শুরু হয়। বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা হয় 1854 সাল। 1854 সাল কোথায়? সিলেটের মালনীছড়ায় শুরু হয়। এখন বাংলাদেশে আছে 163টি চা বাগান, ছোট বড় মিলায়ে। আর চা উৎপাদনকারী জেলাগুলো আমরা একটু দেখি, যে মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, রাঙ্গামাটি, কুমিল্লা। বিশেষ করে পাহাড়ি জেলাগুলোতে চা চাষ বেশি হয়ে থাকে। এখন চা গাছের চাষ করতে হলে কি টাইপের জমি দরকার, কি টাইপের মাটি দরকার, কেমন বৃষ্টিপাত দরকার, কেমন হিউমিডিটি দরকার, এইগুলো একটু জেনে নিন। যেমন জমিটা হতে হবে উঁচু, ঢালু, পাহাড়ি স্থান হলে খুব ভালো হয়। আর বৃষ্টিপাতের মাত্রা হতে ভালো হয় যে 100 থেকে 100 সেন্টিমিটার। তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আর আর্দ্রতা অনেক থাকতে হবে, 80 থেকে 84%। আর মাটি কিছুটা অম্লযুক্ত হলে ভালো হয়। যেমন পিএইচ এর মাত্রা দেওয়া আছে 7 থেকে 7.8। সাধারণত পিএইচ এর মাত্রা 7 থেকে যদি কম হয় তাহলে সেটা অম্ল
অম্লীয় ধরা হয়, আর যদি 7-এর বেশি হতে থাকে তাহলে সেটা হয় ক্ষারীয়। যেহেতু 5 থেকে 5.8 হলে ভালো হয়, তার মানে মাটিটা অম্লযুক্ত হলে ভালো হয়। এবার চা চাষের কিছু শর্ত আছে যেগুলো না মানলে চা চাষ করা যাবে না। 1 নম্বর শর্ত, যে ভূমি ধসের একটা ব্যাপার আছে, সম্ভাবনা পাহাড়ি এলাকাগুলো, এটা আগে রোধ করতে হবে। এটা রোধ করতে হবে যে বেশি বেশি চারপাশ দিয়ে এলাকা দিয়ে গাছ লাগাতে হবে, তাহলে কিন্তু ভূমিধস অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। তারপরে আগাছা নিধন করে নিতে হবে চারপাশে। এমনিও চা লাগালে আগাছা হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, সেই জন্য আগাছা আগে নিধন করে নিতে হবে, তাহলে পরবর্তীতে আগাছা কিছু কম জন্মাবে। 3 নম্বর যে শর্ত, সেটা হলো গাছগুলোকে সংরক্ষণের জন্য, এই গাছগুলো আবার ছায়া প্রধান, ছায়া দেওয়া যায় কিভাবে, সেই জন্য ছায়া দানকারী বড় বড় বৃক্ষ রোপণ করে আচ্ছাদন করতে হবে। এই ছায়া দানকারী উদ্ভিদগুলো একদিকে চা গাছগুলোকে ছায়া দিয়ে আচ্ছাদন দিয়ে গাছগুলোকে রক্ষা করছে, আর একদিকে ভূমি ধসকেও কিন্তু রক্ষা করছে। এভাবে 3টা শর্ত আমরা দেখে নিলাম যে চা চাষের। এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে পরিচর্যা চলতেছে। সারা বছর ধরেই চা গাছগুলোর পরিচর্যা করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি একটা গাছের গোড়া পরিচর্যা হবে, গাছে কোনো আগাছা হলো কিনা, গাছের গোড়ার মাটিটা শক্ত হলো কিনা সেটা আলগা করে দিতে হবে। এরপরে যদি মাটি কমে যায় সেখানে মাটি যোগ করতে হবে গোড়ার দিকে। আর দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে, যে বড় বড় বৃক্ষ দিয়ে আচ্ছাদন সৃষ্টি করার কথা বলা হলো, সেই বৃক্ষ রোপণের চিত্র। ছায়াদানকারী বৃক্ষ রোপণ করে আচ্ছাদন কিভাবে সৃষ্টি করা হলো সেটা তোমরা এই ছবিতে দেখতে পেলে। চায়ের কিছু শত্রু আছে যেগুলো থেকে রক্ষা পেতে সারা বছর মানে চেষ্টা করতে হবে, সচেষ্ট করতে হবে। একদিকে তো আগাছা তো আছেই, আরো কিছু ক্ষুদ্র শত্রু আছে, সেগুলো হলো পতঙ্গ আছে 25টা, নেমাটোড আছে 12টা, মাইট আছে 4টা। এদের আক্রমণ একটা সমস্যা। তারপরে শৈবাল, একটা শৈবাল আছে এবং 10টা ছত্রাক আক্রমণ করে 10 রকমের রোগ সৃষ্টি করে। শৈবাল আক্রমণ করে, শৈবালের একটা রোগ যেটা খুবই মানে হয়তোবা একটা শৈবাল আক্রমণ করে, কিন্তু এই রোগটা প্রায় একটু অসচেতন হলেই পাতাগুলো এই রোগে আক্রান্ত হয়ে যায় শৈবাল দ্বারা। এছাড়া তো যে 37 রকমের আগাছা তৈরি হওয়ার টেন্ডেন্সি দেখা দেয় এই চা গাছে, জমিতে 37 রকমের আগাছা। এখন কিছু রোগ বালা যেগুলো তৈরি হয় এদের দ্বারা আমরা একটু দেখি। প্রথমে শৈবাল ঘটিত একটা রোগ, রেড রাস্ট, এটা শৈবাল ঘটিত রোগ। রেড রাস্ট ডিজিজ, পাতার পেছনে লাল রঙের যে আবরণ পড়ে, এগুলো হলো রেড রাস্ট ডিজিজ। রোগ আক্রান্ত পাতা নিশ্চয়ই কারো লক্ষ্য নয়, যারা আবাদ করবে তাদের এটা নিশ্চয়ই লক্ষ্য নয়। তারপরে রোগাক্রান্ত কাণ্ড, এটা ব্রাউন ক্যাঙ্কার ডিজিজ অফ স্টিম, টি স্টিমের ব্রাউন ক্যাঙ্কার ডিজিজ, এটা ছত্রাক ঘটিত রোগ। এটা একটা ছত্রাক ঘটিত রোগ। ছত্রাক ঘটিত 10টা রোগ আছে, তার মধ্যে এটা একটা মারাত্মক, এটা হয়ে যায় অসাবধানতা বশত। আর ব্লিস্টার ব্লাইট ডিজিজ, এটাও প্রায় কমন রোগটা হয়ে থাকে। ব্লিস্টার ব্লাইট ডিজিজ ছত্রাক ঘটিত, এটা ব্লিস্টের মতন দাগ স্পট পড়ে পাতাতে, যেগুলো ক্ষতিকর। পাতা যদি এভাবে রোগাক্রান্ত হয় তাহলে সেটা চাষির জন্য ক্ষতি, অর্থনীতির জন্য ক্ষতি। আর যদি কাণ্ডে এই টাইপের রোগ হয় তাহলে পাতাগুলোর মান ভালো হয় না। এই সমস্ত রোগ বালা, পতঙ্গ, নেমাটোড, এগুলো থেকে রক্ষার জন্য অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে, ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সবচেয়ে ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত চাষ করা। এবার পাতাগুলো কিভাবে সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়, এগুলোকে বলে প্লাকিং, ইংলিশে বলে প্লাকিং, সেটা আমরা দেখব যে প্লাকিং কিভাবে হয়, চা পাতার প্লাকিং গুলো। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, এখানে প্লাকিং চলছে বড় বড় বাঁশের তৈরি বেতে তৈরি ঝুড়িতে। এই ধরনের পেশার সাথে আশেপাশের জেলার বা ওই জেলার অনেক মানুষ জড়িত থাকে।
এই পেশার সাথে, প্লাকিং পেশার সাথে। এই চা গুলো তোলা হয় হাত দিয়ে অথবা কাঁচি দিয়ে, ধারালো কাঁচি দিয়ে। এখানে আর দুটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5 পাতার একটা ছবি আর এখানে 3 পাতার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো 5 পাতার এক ছবি একটা, আর একটা হলো 3 পাতার ছবি। এই অংশটুকুই সাধারণত তোলা হয়ে থাকে চায়ের। যত কচি পাতা তত বেশি উন্নত চা পাতা। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে চা পাতা তোলা হয়। এরপরে পাতা যত কচি হবে চায়ের মান তত ভালো হবে, কচি। আর 20 থেকে শুরু করে 5ম পাতা পর্যন্ত প্লাকিং করা হয়। এই যে এখানে সেই চিত্রটা, এটা 20 থেকে এই 5ম পাতা 1 2 3 4, 1 2 3 4, আর এই 20 হলো 5। 5ম পাতা পর্যন্ত প্লাকিং করা হয়। আর সাধারণত প্রথম 20 ও শীর্ষ মুকুলের 2টি কচি পাতা সংগ্রহ করলে সেটা উন্নত জাতের চা পাতা পাওয়া যায়। যেমন এখানে যেটা দেখাচ্ছি, এটা প্রথম 20, দ্বিতীয়, তৃতীয়। 5ম পাতা হতে প্রাপ্ত চাকে সাধারণত নিম্নমানের চা বলে। নিম্নমানের চা বলা হয় 5ম পাতা থেকে যেটা তৈরি করা হয়। আর 5ম পাতা থেকে নিচের যে পাতাগুলো সেগুলো আরো নিম্নমানের, সেগুলো সাধারণত তোলাই হয় না। এবার আমরা চায়ের যে প্রকারভেদ বাজারে সেটা দেখবো। তার আগে একটু বলে নেই, চাগুলো সাধারণত যে গাজানো প্রক্রিয়া, ফার্মেন্টেশন প্রক্রিয়া, সেটার উপর ভিত্তি করে 3 প্রকার: ফুল ফার্মেন্টেড, সেমি ফার্মেন্টেড এন্ড নন ফার্মেন্টেড। ফুল ফার্মেন্টেড হলো যেগুলোকে পুরো একদিন ধরে 18 ঘন্টা থেকে শুরু করে 24 ঘন্টা ফার্মেন্টেশন করে, তা ফুললি ফার্মেন্টেশন করে তারপরে চাটা প্রসেস করা হয়, সেটাকে বলা হচ্ছে ফুল ফার্মেন্টেড। আর 24 ঘন্টা কম, অর্ধেকেরও কম সময় যদি ফার্মেন্টেশন করে সেটাকে প্রসেস করা হয় তাহলে সেটা সেমি ফার্মেন্টেড টি বলে। আর যেটাকে একেবারে ফার্মেন্টেশন করা হয় না, যে চাটাকে, সেটা হলো নন ফার্মেন্টেড টি। এখন আমরা এই যে ফার্মেন্টেড, নন ফার্মেন্টেড এন্ড সেমি ফার্মেন্টেড, এই চাগুলোকে তার যে প্রক্রিয়া, প্রসেসিং, কালার, এগুলোর উপর ভিত্তি করে 5 প্রকার দেখা যায়। 5 প্রকারের চা হয়ে থাকে প্রসেসিং প্রক্রিয়ার উপর ভিত্তি করে। কালো চা যেটা হলো ফার্মেন্টেড টি নামে, যেটা হলো ফার্মেন্টেড টি। আর স্টক চা, ইংলিশে বলে ব্রেক টি, এটাও ফার্মেন্টেড টি। 3 নাম্বার উলং চা সেমি ফার্মেন্টেড টি। উলং চা সেমি ফার্মেন্টেড টি, যেটাকে পুরোপুরি ফার্মেন্টেড অনেক সময় ধরে গাজানো হয় না, অল্প সময় ধরে গাজানো হয়, এই জন্য সেমি ফার্মেন্টেড। সবুজ চা, গ্রিন টি কিন্তু নন ফার্মেন্টেড টি, এটাকে একবারের জন্য, মানে কি সামান্যতম সময়ের জন্য ফার্মেন্টেড করা হয় না। সাদা চা, এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক চা, এটা হলো নন ফার্মেন্টেড। খুব সহজ প্রসেসিং দ্বারা সাদা চাকে ড্রাই করে সংরক্ষণ করা হয়। এই চাটা সাধারণত বাজারজাত করা হয় না, খুব রেয়ার। আর এই জন্য বলা হয়েছে যে এই 5 প্রকারের মধ্যে বাজারজাত করা হয় 4 প্রকারের। এই প্রসেসিং প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে 4 প্রকারের চা, 1 2 3 4, এগুলো বাজারজাত করা হয়। ফার্মেন্টেড টি এখানে দেখতে পাচ্ছি। ফার্মেন্টেড টির দুটো উদাহরণ, একটা হলো ব্ল্যাক টি আর একটা হলো ব্রিক টি। দুটো কালার এবং দুটোরই একটা ক্ষমতা আছে, পাওয়ারফুল, যে খুব দ্রুত রিফ্রেশিং যে ব্যাপারটা সেটা চলে আসে এই চা দুটো খেলেই। ব্ল্যাক টি এবং ব্রিক টি দুটোই ফুল ফার্মেন্টেড টি। ব্ল্যাক টি হলো পাতাগুলো ঝুরঝুরে করে তারপরে বাজারজাত করা হয়, আর ব্রিক টি এগুলোকে কম্প্যাক্ট করে একটা ছাঁচের মধ্যে ফেলে ইটের মতন আকার করে
বাজারে বিক্রি করা হয়। এরকম করে পাটালি গুড়কেও দেখা যায় যে যেভাবে বিক্রি করা হয় সেভাবে ব্রেক টি গুলো বিক্রি করা হয়। তাহলে টেস্ট গুণগত সবগুলো ব্ল্যাক টির মতন, শুধু ব্রিকের মতন শেপ করে করে বাজারে বিক্রি করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্রিক টি। আর শেপ করা হয়, এগুলোকে ডাস্টও করা হয় না, পাতাগুলো প্রায় গোটাই থাকে, কিন্তু ফুল ফার্মেন্টেড হওয়ার কারণে এগুলো কালো চায়ের মতনই কালো হয়। এই গেল ব্ল্যাক টি এবং ব্রেক টি। এবার যেটা দেখতে পাচ্ছি, না সবুজ না কালো, এটা হলো উলং টি। উলং টি প্রসেসিং কেমন? আমরা বলছি যে এটা সেমি ফার্মেন্টেড টি, এটা প্রসেসিং এর মধ্যে ফার্মেন্টেশন হয় অল্প সময়ের জন্য, এটা হলো উলং টি। এবার নন ফার্মেন্টেড টি দেখতে পাবো দুই রকমের, একটা হলো গ্রিন টি আর একটা হোয়াইট টি। গ্রিন টি এর কালার, গ্রিন টি গুলো পানিতে দেওয়ার পরে ঠিক চায়ের কালারটা এরকম লাইট হয়, আর সেটা প্রসেসিং করার পরেও কিছু সবুজ বর্ণের থাকে, এবং যেটা পানিতে, গরম পানিতে দেওয়ার পরে সেটা হালকা সবুজ বর্ণ হয়। আর হোয়াইট টি যেটা, সেটা খুব ন্যাচারালি গাছের পাতাকে শুকিয়ে, সূর্যের আলোতে শুকিয়ে ডাইরেক্ট রেখে সেটা গরম পানিতে দিয়ে সেটাকে চা তৈরি করলেই সেটা হয়ে গেল হোয়াইট টি। সেটার এমন কোনো কালার আসে না, কিন্তু এটার হেলথ বেনিফিট আছে, এটাতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ খুব বেশি। এই গ্রিন টি এবং হোয়াইট টি হাই সোর্স অফ যেটাকে বলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, হাই সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, গ্রিন টি অ্যান্ড হোয়াইট টি। এবার আমরা চা প্রক্রিয়াজাতকরণটা একটু দেখব একটা ফ্লো চার্টের পিকচারের মাধ্যমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিকচারের 1 নম্বরে আছে হারভেস্টিং। 1 নম্বরে হারভেস্টিং, পাতাগুলো চাষ করা, পাতা নির্দিষ্ট সময়ে তুলে আনা, এটা হলো হারভেস্টিং। প্ল্যাকিং করে আনার পরে সেটাকে 2 নম্বরে কি করতে হবে? উইদারিং, মানে এটাকে শুষ্ককরণ করতে হবে। বাগান থেকে তুলে এনে এগুলোকে বিভিন্ন ট্রেতে নেড়ে দিয়ে শুকাতে হবে, এটাকে বলে উইদারিং। তারপরে রোলিং করতে হবে। রোলিং করার যে বিষয়টা, সেটা আসলে ক্র্যাশিং করা, কিছুটা রোলিং করে এটাকে, পাতাগুলোকে ভাঙানো হয় ঘুরায়ে, সেটাকে বলা হচ্ছে রোলিং। তারপরে রোলিং করার পরেও সেগুলোকে আবার রোলিং ব্রেকিং করা, মানে গুঁড়া করা হয় এরপরে। তারপরে সেগুলোকে ফার্মেন্টারে দেওয়া হয়। 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এগুলোকে ফার্মেন্টিং করা হয় ফার্মেন্টারের মধ্যে নিয়ে, ফার্মেন্টিং। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছি সেই ফার্মেন্টেশন কমপ্লিট হয়ে গেলে 24 ঘন্টা ফার্মেন্টেশনের পরে সেগুলোকে আবার ড্রাই করা হয়। সেগুলোকে ড্রাই করা হয় ড্রায়ারে, অথবা হিটিং করে প্যানে ভেজে এগুলোকে ড্রাই করা হয়। তারপরে 7 নম্বরে দেখতে পাচ্ছি গ্রেডিং, এগুলোকে গ্রেডিং করা হয়। মান কেমন, কোনটার কোন অংশের কেমন মান, সে গ্রেডিং করা হয়। তারপরে সেগুলোকে প্যাকিং করা হয়। 8 নম্বরে প্যাকিং। এই ছিল চা প্রসেসের ধাপ: হারভেস্টিং, উইদারিং, তারপরে রোলিং করা, মানে এগুলোকে ভাঙা, ময়েশ্চার করা, মেশানো। এই রোলিং এর টাইমটাতেই একটা ফ্লেভার আসে। এখানে যে এনজাইম আসছে, রাসায়নিক উপাদানগুলো আছে চায়ের, সেগুলো মানে বের হয়ে আসে রোলিং এর ফলে, তখন চায়ের একটা ফ্লেভার আসতে থাকে। এবং এগুলোকে আবার প্রেসে ফেলে ব্রেকিং করা হয়, রোল ব্রেকিং। রোলগুলোকে আবার ব্রেক করা হয়, ব্রেক করে ডাস্ট করা হয়। সেগুলোকে ফার্মেন্টরে রেখে তারপরে ফার্মেন্টিং করা হয়। ফার্মেন্টিং এর পরে আবার ড্রাই করা হয়, অথবা ফ্রাই করা হয়, ড্রাই অথবা ফ্রাইড করা হয় প্যানে। তারপরে গ্রেডিং করা হয়, তারপরে প্যাকিং, এরপরে বাজারজাত করা হয়। এই ছিল প্রসেসিংটা। এবার আমরা হোয়াইট টি, গ্রিন টি, হোয়াইট টি 1 নম্বরে আছে, 2 নম্বরে গ্রিন টি, তারপরে উলং টি, তারপরে ব্ল্যাক টি। এই 4 প্রকারে ব্ল্যাক টি আর হচ্ছে ব্রিক টি, এই দুইটার প্রসেসিং একই, সেই জন্য ব্রিক টিকে এখানে নেওয়া হয়নি। তো এইগুলোর প্রসেসিং একটু দেখবো। প্রথমেই
হোয়াইট টিটা খুব সহজে ন্যাচারাল, এটার লিভ এবং বার্ড গুলোকে বাগান থেকে তুলে এনে স্টিম করা হয়, হালকা হালকা সেদ্ধ করে তারপরে সেগুলোকে শুকানো হয় রোদে বা ড্রায়ারে, করলেই পাওয়া যাবে হোয়াইট টি, করলেই পাওয়া যাবে হোয়াইট টি। সহজ প্রসেসিং। এরপরে যেগুলো একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সেগুলো হলো পাতাগুলোকে কালেক্ট করে এনে, পাতা কুড়ি কালেক্ট করে আনার পরে এগুলোকে শুকাতে হবে, প্রথমে শুকাতে হবে উইদারিং, তারপরে এরপরে দেখবো গ্রিন টির প্রসেসিং দেখবো, শুকাতে হবে, তারপরে প্যান ফ্রাইড করা বা স্টিম করা। শুকানোর পরে গ্রিন টির ক্ষেত্রে স্টিম করতে হবে অথবা প্যান ফ্রাই করতে হবে, তারপরে এগুলোকে রোল এবং শেপ করতে হবে, এগুলোকে রোল করতে হবে কিছুক্ষণ মেশিনের মধ্যে, রোলারের মধ্যে, তারপরে এগুলোকে শেপ করতে হবে। যদি ডাস্ট গ্রিন টি না চাই তাহলে শেপ করতে হবে, পাতাটা গোটাই থাকবে, শুধু সেটা ভাঁজ হয়ে থাকবে, যখন পাতাটা গরম পানিতে দেওয়া হবে গোটা হয়ে যাবে। এইভাবে গ্রিন টির রোল করা হয় অথবা শেপ করা হয়, তারপরে এটাকে আবার ড্রাই করা হয়। রোল্ড এবং শেপের পরে আবার কিছু রস বের হয় পাতা থেকে, যেগুলো ড্রাই করার প্রয়োজন হয়, এগুলো ড্রাই করে একদম পুরোপুরি বাজারজাত করার জন্য তৈরি হয়ে যায় গ্রিন টি। এটা গেল গ্রিন টি। এবার উলং টি কিভাবে প্রসেস করা হয় আমরা জানি যে উলং টি কিন্তু সেমি ফার্মেন্টেড। উলং টির লিভ আনা হয়, তারপরে এটাকে শুকানো হয়, তারপরে এটাকে ব্রেস্ট বাই শেকিং, এটাকে গুঁড়ো গুঁড়ো ভেঙে ফেলা হয় এর পাতাগুলোকে, এটাকে বলছে ব্রেস্ট বাই শেকিং। এটাকে ঝাঁকায় এটাকে শুকানোর পরে ঝাঁকায়ে এটাকে গুঁড়া করা হয়, তারপরে এটাকে ফার্মেন্টেশন করা হয়, কিন্তু কতটুকু সময়? অল্প সময়, এই জন্য ব্রেফ বা সেমি ফার্মেন্টেশন ঘটানো হয়। তারপরে এটাকে প্যান ফ্রাই করা যাবে অথবা ড্রাই করা যাবে। ফার্মেন্টেশনের পরে আরেকবার ড্রাই করে নিতে হবে, তারপরে সেটা বাজারজাতের জন্য তৈরি হয়ে যাবে উলং টি, সেমি ফার্মেন্টেড টি। এরপরে ব্ল্যাক টিতে আসি। লিভ কালেকশন, তারপরে সেটাকে শুকানো, তারপরে সেটাকে গুটানোর পরে এটাকে গুটানোর সময় কিন্তু ফ্লেভার চলে আসে, এনজাইম এবং কিছু ফেনোলিক কম্পাউন্ডের কারণে ফ্লেভারটা চলে আসে। তারপরে অক্সিডাইজড করা, ফুল ফার্মেন্টেশন করতে হবে, পুরো একদিন ফার্মেন্টেশন করার পরে এটাকে দহন বা শুষ্ককরণ করতে হবে, হয় ফ্রাইড করতে হবে, না হলে এটাকে ড্রায়ারে দিয়ে ড্রাইড করলে ফাইনালি তৈরি হয়ে যাবে ব্ল্যাক টি। এই ছিল 4 প্রকারের চায়ের প্রসেসিং। এবার আমরা চলে আসলাম সুগার কাল্টিভেশন। সুগার কাল্টিভেশন এবং প্রসেসিং, বাণিজ্যিক নেম হলো সুগার। এখানে আমরা সুগারটাকে দেখতে পাচ্ছি, এর বাণিজ্যিক নেম হলো সুগার। সুগার উৎপাদনকারী বেশ কয়েকটা উদ্ভিদ আছে, এগুলো নির্দিষ্ট। এই নির্দিষ্ট কিছু উদ্ভিদের মধ্যে প্রধান উদ্ভিদ হলো বা প্রধান সুগার উৎপাদনকারী উদ্ভিদ হলো আখ বা সুগার ক্যান। এটারই আজকে কাল্টিভেশন আলোচনা করব এবং চিনির প্রসেসের প্রক্রিয়াটি আমরা আলোচনা করব। এখানে আমরা চিনি বাণিজ্যিকভাবে দেখতে পাচ্ছি, তার আগে আমরা চিনির ব্যবহারটা একটু দেখে নিই। চিনি কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয়, কারণ চিনি মিষ্টির স্বাদযুক্ত। তো চিনির যে ব্যবহার সেটা আমাদের ডেজার্ট ফুড গুলো তৈরি করতে প্রয়োজন পড়ে, সব ধরনের ডেজার্ট। এছাড়া মিষ্টি শিল্পের সাথে চিনির চাহিদা আছে, বেকারিজ ফুড গুলো তৈরির চাহিদা আছে চিনির। তারপরে আরো কিছু ছবি যদি দেখি, চা পানীয়, এইগুলোতে চা শরবত মানে পানীয় জাতীয় যেগুলো হোমমেড হাতে তৈরি, এগুলো দোকানে বলি, রেস্টুরেন্টে বলি, চিনির চাহিদা আছে। তারপরে আমরা যেগুলো দেখছি সফট ড্রিঙ্কস গুলো তৈরির ক্ষেত্রেও চিনি একটা অন্যতম উপাদান, এই জন্য সফট ড্রিঙ্কস তৈরি যে শিল্প কারখানা সেখানেও চিনির চাহিদা আছে। এভাবে চিনি আরো অনেক নানা কাজে মানুষ ব্যবহার করে থাকে, সেই জন্য চিনির চাহিদা আছে। তো চিনির ব্যবহারগুলো আমরা একটু দেখলাম। এবার চিনি উৎপাদনকারী উদ্ভিদগুলো একটু দেখি।
চিনি উৎপাদনকারী কিছু উদ্ভিদ নির্দিষ্ট, যেগুলো চিনির আসলে প্রাণ রাসায়নিক নাম হলো সুক্রোজ, একটা ডাইস্যাকারাইড। আমরা জানি যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেই খাদ্যটাও কিন্তু চিনি জাতীয়, গ্লুকোজ জাতীয়, তাই না, মিষ্টি জাতীয়। সব উদ্ভিদই গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে নিজের শরীরে সঞ্চিত রাখে চিনিকে, কিন্তু সব গাছ থেকে কিন্তু চিনি তৈরি করা হয় না বা যায় না। তো এরকম কিছু গাছ আছে যেগুলো থেকে চিনি গুড় তৈরি হয়, যেমন 1 নাম্বার প্রধান হলো আখ, বৈজ্ঞানিক নাম স্যাকারাম অফিসিনারাম। দ্বিতীয় প্রধান উদ্ভিদ হলো সাদা সুগার বেট, যেটার বৈজ্ঞানিক নাম বেটা ভুলগারি। বেটা ভুলগারি এটা বেগুনি রঙেরটা সবজি হিসেবে খাওয়া যায়, এটাও সবজি হিসেবে খাওয়া যায়, কিন্তু এটা থেকে উন্নত মানের চিনি আলাদা করা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় প্রধান উৎস হলো সুগার বিট। এরপরে খেজুর, খেজুরের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিনিক্স সিলভেস্ট্রিস। ফিনিক্স সিলভেস্ট্রিস খেজুরের কাণ্ডের রস থেকে সাধারণত গুড় তৈরি হয়, আর হচ্ছে রস থেকে কিছু ফার্মেন্টেড পানীয় তৈরি হয়। তাল, বোরাসাস ফ্ল্যাভিলিপার, তালের রস থেকে চিনি মিশ্রি গুড় তৈরি হয়। গোলপাতা, গোলপাতা হচ্ছে একটা উপকূলীয় উদ্ভিদ, নিপা ফ্রুটিক্যান্স, এর কাণ্ডের রস থেকে স্থানীয়ভাবে সেখান থেকে চিনি গুড় এবং কিছু অ্যালকোহলিক পানীয় তৈরি হয়। এখন আখের সম্পর্কে একটু বলবো। এটা আখ গাছ, আমাদের দেশে এটা অত্যন্ত জনপ্রিয় একটা মানে ফসলি আবাদি ফসল, যেটার আমরা সবাই কম বেশি চিনি। আখ গাছ, এখানে দেখতে পাচ্ছি অনেক হেলদি একটা ফিল্ডের ছবি। আখ স্যাকারাম অফিসিনারাম, ফ্যামিলি পোয়েসি, ঘাস জাতীয় বহু বর্ষজীবী ফসল। এটি জনপ্রিয় অর্থকরী ফসল। এর কাণ্ডের রস থেকে চিনি গুড় অ্যালকোহল তৈরি করা হয়। এবার আমরা আখ গাছ চাষ করতে কেমন আবহাওয়া দরকার। এটা সাধারণত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে ভালো হয়, কিন্তু প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড তাপ এই মাঠ চাষের জন্য ক্ষতিকর। প্রচন্ড তাপ যেখানে থাকবে সেখানে কিন্তু মাটি শক্ত হয়ে যাবে। এর আখ চাষের জন্য মাটিটা নরম থাকা প্রয়োজন। একটা এমন এলাকাতে হতে হবে, গরম থাকুক কিন্তু বৃষ্টিপাত হতে হবে। আর বৃষ্টিপাত যদি সেই অঞ্চলে না হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি সেচের ব্যবস্থা আছে এরকম জমিতে আখ চাষ করা হয়ে থাকে। এখানে আমরা বিভিন্ন ধাপে আখের বাড়ন্ত অবস্থা দেখতে পাচ্ছি। যখন এটা পেকে যাবে, যখন তোলার সময় হবে ফসলটা, তখন সব পাতাই মানে সব পাতাই শুকিয়ে যাবে। উপরের দিকে 2-3টা পাতা, উপরের দিকে 2-3টা পাতা শুধু কচি থাকবে এবং বাকিগুলো শুকিয়ে যাবে। তখন এই আখ কাটার সময় হয়, ফসল কাটার সময় হয়। সবুজ থাকা অবস্থায় করা যাবে না। তো এবার আমরা আখ চাষের ওয়েদার গুলো একটু জানবো, যে এটার কেমন জমি দরকার, বৃষ্টিপাত কেমন দরকার, তাপমাত্রা কেমন দরকার, আর্দ্রতা কেমন দরকার। আমরা দেখি এই জমিটাও একটু উঁচু হতে হবে এবং মাঝারি জমি হতে হবে। বৃষ্টিপাতটা 127 সেন্টিমিটার পর্যন্ত হতে হবে, তাহলে ভালো হয় গড় বৃষ্টিপাত। আর তাপমাত্রাটা 25 থেকে 30 থাকলে ভালো। আর্দ্রতাও বেশি থাকতে হবে, 80 থেকে 84%। এর মাটিটা দোআঁশ ও এঁটেল দোআঁশ হলে ভালো হয়। মাটিটা সামান্য অম্লযুক্ত হতে পারে, কিন্তু ক্ষারীয় হওয়াটাই কিন্তু ভালো। ক্ষারীয় pH 8 পর্যন্ত। সামান্য ক্ষারীয়, সামান্য অম্লযুক্ত বা সামান্য ক্ষারীয় হলে কোনো অসুবিধা নাই। ক্ষারীয় হতে হবে, কিন্তু সামান্য অম্লযুক্ত হলেও অসুবিধা নাই, ক্ষারীয় হলেও অসুবিধা নাই এই মাটিতে। কিন্তু কোনোটাই বেশি পরিমাণে, বেশি অম্লযুক্ত বা বেশি ক্ষারযুক্ত মাটি হওয়া যাবে না। pH এর মাত্রা 5 থেকে 8-এর মধ্যে থাকতে হবে মাটির। আমরা এবার আখ চাষ উপযুক্ত এলাকাগুলো দেখব। আখ চাষের জন্য উপযুক্ত এলাকা ধরা হয় রাজশাহী, মানে উত্তরাঞ্চল, রংপুর, দিনাজপুর। এছাড়াও চাষ হয় যশোরে, কুষ্টিয়াতে। আমরা
জমি তৈরির যে প্রসেস সেটা দেখব। জমি কিভাবে তৈরি করা হয়। জমি তৈরির প্রধান শর্তই হলো জমিকে কোনো কিছু চাষ করার জন্য কোনো কিছু যে বপন করব বীজ, সেটার আগে চাষ দিয়ে নিতে হবে, মই দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে জমিটাকে তৈরি করতে 3 থেকে 4 বার চাষ দিতে হবে। তারপরে কয়েকবার মই দিতে হবে, দিয়ে এটাকে মাটিটাকে আলগা করে নিতে হবে। এমন ভাবে জমিটা তৈরি করতে হবে, এখানে বৃষ্টি পানি, সেচের পানি কিন্তু সবসময় দরকার পড়বে, কিন্তু এগুলো পানি জমে থাকা যাবে না, এটাও ফসলের জন্য ক্ষতিকর। এই জন্য নালা কাটার মতন ব্যবস্থা থাকতে হবে জমিতে। এখানে আমরা একটা জমির প্রসেসিং দেখতে পাচ্ছি, আখের জন্য তৈরি করা হচ্ছে নালা করে করে, নালা করে করে নির্দিষ্ট ডিস্টেন্সে মাটিগুলোকে উঁচু করে দেওয়া, প্রতি দুটো ঢিবির মাঝখান দিয়ে নালা চলে গেছে, এরকম ব্যবস্থা থাকতে হবে, এবং সেখান থেকে পানি নির্গমনের ব্যবস্থা থাকতে হবে। সাধারণত এই এরকম জমিতে বীজ বপন করা হয় 3টা পদ্ধতিতে: সমতল পদ্ধতিতে অথবা নালা পদ্ধতিতে। এই যে সমতল পদ্ধতি বা নালা পদ্ধতি, এই ক্ষেত্রে বীজগুলোকে ডাইরেক্ট, এই সমতল পদ্ধতি আর নালা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি সনাতন পদ্ধতি, এটাতে ডাইরেক্ট বীজগুলোকে নিয়ে যেয়ে জমিতে বপন করা হয়। এখানে নালার যে ডিস্টেন্স সেটার উপর ভিত্তি করে সমতল এবং নালা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি। আর এখানে আরেকটা পদ্ধতি হলো রোপা পদ্ধতি, এটা হলো আধুনিক পদ্ধতি। এই রোপা পদ্ধতি হলো আখের যে বীজ, সেটাকে বীজ তলাতে আগে চারাতে পরিণত করে নিয়ে তারপরে সেটাকে জমিতে বপন করা হয়, এটাকে বলা হয় রোপা পদ্ধতি। বর্তমানে রোপা পদ্ধতিটাই প্রচলিত বেশি। আমরা এবার চলে যাব বীজ বাছাই। বীজগুলোকে কিভাবে বাছাই করা হয়ে থাকে, সাধারণত কিভাবে বাছাই করব? আমরা সাধারণত আগে দেখি যে বীজ, আখের বীজ বলতে আসলে কাকে বোঝায়? এই যে ছোট ছোট টুকরা আখের, এটাকেই বলা হচ্ছে আখের বীজ। আখের যে ছোট ছোট টুকরা, এগুলো এক একটা টুকরা এক একটা বীজ। পোকা বা রোগের আক্রমণ ঘটেনি, বা অন্য কোনো জাতের সাথে এটার মানে হাইব্রিডাইজেশন ঘটেনি, মিক্সড ঘটেনি, এমন আখকেই হচ্ছে বীজ হিসেবে বেছে নিতে হবে। এভাবে বীজ সিলেক্টের ক্ষেত্রে আমরা জিনিসগুলো ভাববো, পোকা রোগ, তারপর অন্য জাতের সাথে মিশ্রিত কিনা এটা ভাববো বীজ বাছাইয়ের ক্ষেত্রে। এরপরে বীজ কিভাবে তৈরি করা হয়? সাধারণত আখের পুরো আখের নিচের দিকের কিছু অংশ বাদ দিয়ে, শক্ত গোড়ার দিকের অংশগুলো বাদ দিয়ে, উপর থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে বীজ হিসেবে ব্যবহার করা যায়, নিচের কিছু অংশ বাদ দিয়ে। আখের দণ্ডের যত উপরের দিকের অংশ নেওয়া যাবে সেটা চারা হিসেবে তত ভালো হবে। প্রত্যেকটা আখ ধারালো দা দিয়ে কেটে টুকরো টুকরো করে বীজ তৈরি করা হয়। প্রত্যেকটা টুকরাতে খেয়াল রাখতে হবে যেন 2টা থেকে 3টা চোখ থাকে বা কুশি থাকে, চোখ বা কুশি থাকে। এই চোখ বা কুশি চেনার উপায় কি? কুশি বা চোখ চেনার উপায় হচ্ছে, এই টুকরাগুলোতে খেয়াল রাখতে হবে গিট, কয়টা গিট আছে। যদি 3টা থাকে 3টা চোখ, যদি 2টা থাকে 2টা চোখ। তো সবচেয়ে ভালো হয় 3 চোখ বিশিষ্ট টুকরা। এভাবে প্রথমে আখের বীজ তৈরি করে নেওয়া হয়, আখগুলোকে টুকরো করে। এবার এক নম্বরে হচ্ছে বীজ শোধন। বীজ তৈরি করার পরে বীজটাকে শোধন করে নিতে হবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য অ্যাড করে। বীজ যদি শোধন করে নেওয়া থাকে তাহলে কিছুটা নিশ্চিন্ত থাকা যায় এটা রোগ দ্বারা, বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হবে না, পোকামাকড় দ্বারাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, ফসল ভালো হবে, ফলন ভালো হবে। এরপরে যেটা করতে হবে সেটাকে বীজটাকে রোপণ করতে হবে। কিভাবে বীজ রোপণ করা যাবে? 3 ভাবে করা যাবে, মাথায় মাথায়, অথবা এলোমেলো ভাবে, অথবা সমান্তরাল ভাবে। এক একটা রোতে সমান্তরাল ভাবে বীজগুলোকে রোপণ করতে হবে। এরপরে সেচ প্রদান একটা বিষয় খেয়াল করতে হবে। পুরো চাষকালীন সময়ে অন্তত 2 বার সেচ দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। প্রথমে 10 থেকে 12 দিন পরে যদি দেখা যায় যে কোনো চারা গজাচ্ছে না বা কোনো উন্নতি নাই, তাহলে সেক্ষেত্রে হালকা চাষ দিতে হবে, হালকা সেচ দিতে হবে।
আর দ্বিতীয় যে সেচ সেটা যখন খরা হবে বা বৃষ্টি কম হবে সেই সময় এটার প্রয়োজন পড়বে, দ্বিতীয় সেচ। এরপরে আগাছা দূর করতে হবে পুরো চাষকালীন সময়ে 2 থেকে 3 বার। তারপরে মাটি আলগা করা, এটাও 2 থেকে 3 বার পুরো চাষকালীন সময়ে করতে হবে। মাটি আলগা করার বিষয়টা যেমন যখন বৃষ্টি কম হয়, রোদে মাটির নালাগুলোর মাটির উপরের অংশ শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন এই মাটিগুলোকে আলগা করে না দিলে আখের বৃদ্ধি ভালো হয় না। এই জন্য মাটি এরকম আলগা করে দিতে হবে 2 থেকে 3 বার। এরপরে সার প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা পুরো চাষকালীন সময়ে 3টা ধাপে সার প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই 3 জাতীয় সার ব্যবহার করতে হবে। সাধারণত আমাদের দেশের কৃষকরা সার প্রয়োগ যেটা করে থাকে, গোবর সার, খৈল সার, এগুলো বেশি ব্যবহার করে। প্রথমে চাষকালীন জমিটাকে তৈরি করার সময় চাষকালীন সময়ে একবার দিতে হবে, চারা গজানোর সময় একবার দিতে হবে, পরবর্তীতে আবাদের কিছু মানে যখন ফসল পাকবে তার কিছু আগে আবার সার প্রয়োগ করতে হবে। এই গেল সার প্রয়োগের বিষয়টা। এবার আমরা সাধারণ পরিচর্যাগুলো একটু জেনে নেই। প্রথমে গাছের গোড়ায় নিয়মিত মাটি দিতে হবে। গোড়া থেকে যদি মাটি সরে যেতে পারে বৃষ্টির কারণে, পানির সেচের কারণে, এগুলোতে নিয়মিত মাটি দিতে হবে। পানি যদি জমে থাকে সেটা সরানোর ব্যবস্থা করতে হবে। তারপরে কুশিগুলোকে ছেটে ছেটে দিতে হবে। কুশিগুলো বেশি বেড়ে গেলে কাণ্ড বাড়তে পারে না, কাণ্ডগুলো মোটা বা লম্বা হতে পারে না। গাছ যাতে হেলে না পড়ে সেজন্য আখের গাছ বেঁধে দিতে হবে। এগুলো যদি বেঁধে না যায়, হেলে না পড়ে। এমনকি কতগুলো কাণ্ডকে একসাথে তাদের পাতা দিয়ে, তাদের শুকনো পাতা দিয়ে বেঁধে সোজা করে রাখা হয়। এই দৃশ্যগুলো তোমরা খেয়াল করবে, তোমাদের যাদের গ্রামে বাড়ি, যারা চাষ করো তারা তো আরো ভালো জানো। এরপরে শুকনা পাতাগুলো সাধারণত কিন্তু ঝরে পড়ে না, খুব শক্ত হয়। এই পাতাগুলোও কিন্তু মাঝে মাঝে ছিঁড়ে ফেলে দিতে হবে। তারপরে এবার আমরা দেখবো যে আখের কিছু রোগ আছে, কিছু রোগ বলবো না, বেশ কিছু রোগ আছে। তার মধ্যে আমি 4টা রোগের ছবি সহ দেখাবো। এগুলো হচ্ছে কমন, মানে লেগেই থাকে। লাল পচা রোগ, রেড রোড ডিজিজ অফ সুগার ক্যান, এটা একটা কমন। যে এই রোগটা হলে চাষিদের জন্য একদমই মারাত্মক ক্ষতি, কৃষকদের মাথায় হাত পড়ে যায় লাল পচা রোগ হলে। ফাঙ্গাল ডিজিজ। তারপরে স্মার্ট রোগ হলেও পাতাতে এভাবে পাতার উপরে আক্রমণ করে, স্মার্ট রোগ। তারপর উইল্ট রোগ, এটা পাতা এবং কাণ্ড দুটোকে একইভাবে নষ্ট করে দেয় উইল্ট রোগের কারণে। আর 4 নম্বর যেটা দেখবো সেটা হলো গ্রাজি শুট ডিজিজ। এটা হলো মাইকোপ্লাজমা ঘটিত একটা ডিজিজ, গ্রাজি শুট ডিজিজ। এই ডিজিজটা হলে কাণ্ডটা একেবারেই বৃদ্ধি পায় না, শুধু পাতা হয়ে যায়, আর কাণ্ডটা বাড়েও না। পাতা হয়ে পুরা ফসলটাই নষ্ট হয়ে যায়। এই জন্য গ্রাজি শুট ডিজিজ হলে কৃষকের জন্য ক্ষতি। এই 4টা রোগ কমন দেখা যায় আখের ক্ষেত্রে। রোগ প্রতিরোধের যেটা উপায় আর কি, প্রধান উপায়গুলো হলো যে রোগ প্রতিরোধী জাত চাষ করা। এটাকে প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো, সেই জন্য প্রতিরোধী জাতই আগে চাষ করে নেওয়া ভালো, তাহলে রোগ আক্রমণের সম্ভাবনা থাকবে না। ছত্রাকনাশক ব্যবহার করতে হবে নিয়মিত, কারণ ছত্রাক ঘটিত ডিজিজ গুলোই বেশি হয়ে থাকে এই সুগার ক্যান ফিল্ডে। রোগ জীবাণু মুক্ত বীজ ব্যবহার করা। একটা হলো রোগ প্রতিরোধী জাত, আর আরেকটা হলো রোগ জীবাণু মুক্ত বীজ। বীজটা খেয়াল করতে হবে যেন রোগ জীবাণু মুক্ত থাকে। এখন রোগ প্রতিরোধী জাত যদি তুমি না নাও, এখন একটা বীজ থেকে তৈরি করবা, সেটাকে আগে রোগ মুক্ত করে নিতে হবে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে। এভাবে প্রতিরোধের কিছু রক্ষা পাওয়া যাবে এই বিপদগুলো থেকে। এবার আমরা চিনি প্রক্রিয়াজাতকরণে চলে যাব। আমাদের দেশে 2 ধরনের সুগারই দেখা যায়, যেমন এখানে দেখতে পাচ্ছি রেড সুগার, আর এটা হলো হোয়াইট সুগার। তো আমাদের দেশে যেটা জনপ্রিয়, যেটা বাণিজ্যিকভাবে বেশি উৎপাদিত হয়, যেটার বেশি চাহিদা, সেটা হলো সাদা চিনি।
আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, আমাদের দেশে তো সেই সিস্টেমই চলে। চিনিটা দেখতে সুন্দর সাদা, সেই জন্য এটারই চাহিদা বেশি, এটাই চলে। অথচ এটার প্রসেসিংটাই আগে হয়, লাল চিনি এটাই সবার আগে। কিন্তু এটা সংরক্ষণ এবং এটার যে প্রসেস করে রাখা প্যাকেটজাত, এগুলো একটু একটু মানে যে উন্নত ব্যয়বহুল, এই জন্য এটা আগ্রহী হয় না ব্যবসায়ীরা লাল চিনির প্যাকেটজাত করতে। তো সাদা চিনির প্রসেসিং করা মানে প্যাকেটজাত করা এগুলো সহজ আছে, এই জন্য এটা জনপ্রিয়। আর সবচেয়ে বড় কথা, এটার চাহিদা আছে, মানুষ বাংলাদেশের পাবলিক এটা চায়। চিনির প্রক্রিয়াকরণে আমরা চলে যাব। এখন আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে তোমাদেরকে এটা বোঝাবো। একটা ফ্লো চার্ট তোমরা দেখছো, আমি ধাপে ধাপে এটা বলবো। এখান থেকেই তোমরা বুঝতে পারবে কিভাবে আখ জমি থেকে কেটে আনা থেকে শুরু করে এটা বাজারজাত করা হচ্ছে চিনি। তো প্রথমে আখ কাটা। এই আখ কাটার দায়িত্ব থাকে আখ চাষিদের। আখ চাষিরা প্রথমে আখ কেটে নিয়ে আসবে। আখ কাটার উত্তম সময় হলো অক্টোবর নভেম্বর, এই 2 মাসের সময়। আর আখ কাটা যাবে কিভাবে বোঝা যাবে ফসলটা দেখে? যখন আমরা বুঝতে পারবো আখের পাতার নিচের যে পাতাগুলো সবই শুকিয়ে গেছে, খালি উপরের 2-3টা পাতা সবুজ থাকবে, এই অবস্থাতে আখগুলোকে কেটে ফেলা যাবে। আখের পুরো অংশটা কেটে উপরের দিকে কিছু অংশ ফেলে আটি বেঁধে এগুলোকে কৃষকরা নিয়ে চলে আসে মেলে আনার পরে এগুলোকে ক্রাশার মেশিনে টুকরো করা হয় এবং এগুলোকে রোলারের ভেতরে নেওয়ার আগে পানি দ্বারা ধৌত করা হয়। তারপরে এগুলোকে পরপর তিনটা রোলারে দিয়ে পিষে পাশাপাশি রাখা পরপর 3টা রোলারের মধ্যে দিয়ে চলে যাবে এই টুকরোগুলো, দিয়ে আলাদা করা হয় এবং সম্পূর্ণ রসটাকে তখন পাওয়া যাবে। 3টা রোলারের মধ্যে দিয়ে যাবে এবং সম্পূর্ণ রস নিংড়ে বের হয়ে আসবে এবং আখের যে ছোবড়াগুলো আসবে, তখন এই রসের পরে ছোবড়াগুলো আলাদা হয়ে যাবে। এই ছোবড়াগুলোকে তখন কাগজ মিলে পাঠিয়ে দেবে সুগার মিলের লোকজন। যাই হোক, এবার পাওয়া গেল সম্পূর্ণ রস। এই সম্পূর্ণ রসের মধ্যে থাকে অনেক ময়লা এবং অবশ্যই চিনি আছে, চিনি জাতীয় অন্যান্য পদার্থ আছে, তারপরে বিভিন্ন যে ইয়ে আছে, অন্যান্য প্রোটিন আছে কিছু, তারপরে রঞ্জক পদার্থ আছে। এই জিনিসগুলোকে কিন্তু আগে দূর করতে হবে। চিনি বাদ দিয়ে অন্যান্য সবকিছু, চিনি আর পানি থাকবে, বাকি সবগুলোকে এখন দূর করতে হবে। ময়লা দূর করার জন্য ছাঁকনি যথেষ্ট, এটাকে ফিল্টার করা হয়। তো সম্পূর্ণ রসটাকে ফিল্টার করলে ময়লা দূর হয়ে যাবে, ছাঁকনি দিয়ে ফিল্টার করলে ময়লা দূর হয়ে যাবে। তারপরে সেই রসটাকে রাসায়নিক পদার্থ মুক্ত করতে হবে। চিনি বাদ দিয়ে অন্যান্য সব রাসায়নিক দ্রব্যকে মুক্ত করার জন্য রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ক্যালারিফিকেশন করা হয়। ক্যালারিফিকেশন কি? ক্যালারিফিকেশন হলো মিল্ক অফ লাইমের সাথে সালফার ডাই অক্সাইড অথবা কার্বন ডাই অক্সাইড যোগ করে এর মধ্যে যে অতিরিক্ত প্রোটিন আছে, বিভিন্ন রঞ্জক আছে, তারপরে অন্যান্য চিনি জাতীয় পদার্থ আছে, সেগুলোকে আলাদা করে ফেলা হয়। এবং আলাদা করার পরে যে রসটা পাওয়া যাবে সেটা সম্পূর্ণ শোধিত রস। এই ক্যালারিফিকেশনের ফলে যে রসটা পাওয়া যাবে সেটা সম্পূর্ণ শোধিত, সেখানে শুধু চিনি থাকবে এবং পানি থাকবে, একটা তরল। এখন এই তরলকে যদি আমরা পানিটাকে যদি আস্তে আস্তে ঘনীভূত করে ফেলতে পারি, তাহলে ঘন সিরাপ তৈরি হবে। এইটা তৈরি করার জন্য হিট দিতে হবে এবং বাষ্পীভবন করতে হবে। এই সম্পূর্ণ শোধিত রসকে হিট করতে হবে এবং বাষ্পীভবন করতে হবে, তাহলে যে ঘন সিরাপটা তৈরি হবে সেটার নাম হলো মেসিকাট। মেসিকাটকে ঘন সিরাপ বলে। এই চিনির মেসিকটকে লালি গুঁড়ো বলে। এরপরে চিনির মেসিকটকে সেন্ট্রিফিউজ করতে হবে। এই মেসিকটকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি তাহলে যে চিনি পাবো সেটা 96% বিশুদ্ধ এবং লালচে। এটাই সেই রেড সুগার। রেড সুগারকে আমাদেরকে এখন যদি কয়েকবার কার্বন দ্বারা ধৌত করি তাহলে সেটা সাদা চিনি, আমাদের প্রিয়
আমাদের দর্শনধারী চিনি, সাদা চিনি তৈরি হয়ে যায় এই কয়েকবার ধৌতকরণের পরে। তারপরে সেই সাদা চিনিকে প্রথমে গ্রেডিং, তারপরে প্যাকিং করা হয়, প্যাকিং করে সেটাকে বাজারজাত করা হয়। এই ছিল চিনির প্রসেসিং, সাদা চিনির প্রসেসিং আখ থেকে। তোমরা যে ফ্লো চার্টটা দেখলে, এটার যে তথ্য আমি এটা তৈরি করেছি স্নাতক উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় খণ্ড বইটা থেকে, যেটা তরিকুল স্যারের লেখা স্নাতক উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় খণ্ড, সেই বইটা থেকে এটার সাহায্য নেওয়া। তোমরাও সেখান থেকে বইটা দেখলে অনেক তথ্য পাবে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠাতে। এখন তোমাদের কাজ, শিক্ষার্থীরা তোমাদের আজকে তাহলে কি করতে হবে, এই যে ক্লাসটা নিলাম সেটার উপরে চা এবং আখ চাষের উপরে নোট তৈরি করা। চা চাষ এবং আখ চাষের উপরে চা এবং সুগার প্রসেসিং সহ নোট তৈরি করতে হবে। এরপরে বুক রেফারেন্সটা আবার একটু দেখে নাও। ইকোনমিক বোটানি ও ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ সাহা ছাড়ের বই, লেখা বই। তারপর স্নাতক উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় খণ্ড আমজাদ স্যার, তরিকুল স্যার। আর বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে এই বিশেষ করে কৃষি বিষয়ক কিছু পেজ আছে, যেমন কৃষি বাতায়ন, তারপরে কৃষি অধিদপ্তর, এগুলোর পেজে গিয়ে এই চাষগুলো সম্পর্কে আমি কিছু তথ্য নিয়েছি। তো তোমরাও এগুলো সাহায্য নেবে। আমি জানিয়ে দিলাম আমার সোর্সগুলো, তোমরা তোমাদের সাধ্যমতো আরো কিছু অনুসন্ধান করবে বই থেকে, এই প্রত্যাশা করি। তো ইকোনমিক বোটানি উপরে এই তিনটা রেফারেন্সে আমি দেখাবো তোমাদেরকে। আর এবার পরবর্তী ক্লাস সম্পর্কে একটু বলে নেই যে একটা কাল্টিভেশন বাকি আছে ইকোনমিক বোটানির, আর একটা টপিক বাকি আছে, সেটা হলো রাবার কাল্টিভেশন এন্ড প্রসেসিং। এই রাবার কাল্টিভেশন এবং প্রসেসিং পড়ানো হয়ে গেলে ইকোনমিক বোটানি যে পার্টটা, পোর্শনটা, সেটা শেষ হয়ে যাবে। এই সাবজেক্টটার এই কোর্সের তিনটা অংশ, ইকোনমিক বোটানি, ইথনো বোটানি এন্ড ফার্মাকোগনোসি। এখানে রাবার কাল্টিভেশন হয়ে গেলে, সে পড়ানো হয়ে গেলে ইকোনমিক বোটানি শেষ হয়ে যাবে। এই জন্য এইটা শেষ হয়ে যাওয়ার পরে কোশ্চেন নিয়ে আলোচনা হবে। ইকোনমিক বোটানি পোর্শনের উপরে কেমন টাইপের প্রশ্ন হয়ে থাকে কিংবা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে, সেই জিনিসগুলোর উপরে আলোচনা হবে। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যারা আমার ক্লাস করলে, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো অবশ্যই। আল্লাহ হাফেজ।